লেখক সুশান্ত মিশ্রর অপেক্ষার শেষ। ছুটকি, এই ছুটকি, তুই এখন শোগে যা। রাত 11টা বাজে। কাল এতক্ষণ তুই তো বিয়ের পিড়িতে। আজ আর তোকে ভিয়েন দেখতে হবে না। আমি বললাম, না আমি একা একা শুতে যাব না, দিদিও চলুক। ওপাশ থেকে মা ধমক দিয়ে উঠল, না দিদি এখন যেতে পারবে না, দিদির এখন অনেক কাজ, তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজ বাদে কাল বিয়ে, তবু মায়ের ধমক বন্ধ হয় না। কিসের এত কাজ বুঝি না বাবা, শুধু বলবে একটা বিয়ে মানে কত কাজ। তাও তো বিয়ে হচ্ছে দাদার বাসা বাড়ি থেকে, তাই লোক কম। এ যদি দেশের বাড়ি থেকে হতো তাহলে রাত 11টা অবধি এক উঠোন লোক থাকতো। পুতুলের বিয়ের সময় পুরো গ্রামের লোক এসে ভিড় করেছিল। দেখতে আসার জন্য তো নেমন্তন্ন লাগে না। মা এসে মশারিটা গুজে দিয়ে গেল। আজই শেষ দিন। মা মুখে কিছু বলল না, হয়তো মন খারাপ। যতই বকুক না কেন, মায়ের মন তো। কাল থেকে অন্য বাড়িতে, অন্য খাটে, অন্য মশারিতে শুতে হবে। মাও কি তাই ভাবছে? না, মায়ের এখন এত কিছু ভাবার উপায় নেই। মায়ের মাথায় অনেক চাপ, কন্যাদায় বলে কথা। আজ বাপি থাকলে মায়ের ওপর এত চাপ থাকতো না। বাপি তো রাহুলকে 1-2বার দেখেছিল। একবার মাকে বলেও ছিল ছেলেটার মনটা ভালো। আর কি কি বলেছিল সেটা মাই জানে, কিন্তু বাপি এত তাড়াতাড়ি চলে যাবে কে জানতো। বাপি চলে যাবার পর রাহুল আমাকে খুব আগলে রাখতো। সেটা অবশ্য আর কেউ বুঝতো না, শুধু আমি আর মা ছাড়া। কোলবালিশটা চেপে একদিকে পাশ ফিরে শুলাম। এই কোলবালিশটা বাপি বানিয়ে দিয়েছিল। আমি তখন অনেক ছোট, তখনও স্কুলে যাইনি। সেই থেকেই আমার শোবার সঙ্গী। আমি যেখানেই যাই সঙ্গে নিয়ে যাই। আচ্ছা, মাকে এই কোলবালিশটা আমার সাথে দেবে শ্বশুরবাড়ি নিয়ে যাবার জন্য? এই কোলবালিশে বাপির গায়ের গন্ধ লেগে আছে। চাইলে মা হয়তো না করবে না, কিন্তু বৌদি হেসে উড়িয়ে দেবে, তুই না ছুটকি, বড় হলি না। বিয়ের পরে কেউ পাশবালিশ নিয়ে যায়? বিয়ে মানে তো একটা নতুন পাশবালিশ পাওয়া। বৌদির কোনো লাজ লজ্জা নেই, মায়ের সামনে যা খুশি বললেই হলো। সেদিনটা ছিল 15ই আগস্ট। বাপি সকাল সকাল অফিসে গিয়েছিল পতাকা উত্তোলন করতে। আমিও তৈরি হচ্ছিলাম। সেই স্বাধীনতা দিবসে প্রথমবার শাড়ি পরেছিলাম, মা পরিয়ে দিয়েছিল। বাইরের গেটে একটা শব্দ হতেই দেখলাম দাদার বয়সী একজন গেটের বাইরে দাঁড়িয়ে। গেটটা ছিল ভেতর থেকে লাগানো। ছেলেটা দাদার চেয়েও লম্বা, এক মাথা কালো চুল আর মিষ্টি একটা হাসি। জিজ্ঞেস করলো, এটা দেবের মানে দিব্যেন্দুর বাড়ি তো? গেট খুলে বললাম, হ্যাঁ। ভেতরে আসবে নাকি বাইরে থেকেই কথা বলবে? ততক্ষণে মা বেরিয়ে এসেছে। ছেলেটা নিজের পরিচয় দিয়ে বলল, আমি রাহুল, দিব্যেন্দুর বন্ধু। আইআইটিতে পড়তে এসেছি, আজ ছুটির দিন, তাই ভাবলাম একবার দেখা করে আসি। মা বলল, বসো বাবা, আমার আবার সব নাম মনে থাকে না। রাহুল বলল, ও নিয়ে ভাববেন না মাসিমা, আমি যেখানে যাই নাম মনে রাখানোর দায়িত্ব নিজেই নিই। আমার মনে হলো ছোকরাটা বেশ মজার তো। এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, স্কুলে আমি ক্লাস মনিটর। সবার দেরি হতে পারে, কিন্তু মনিটরের দেরি হওয়া চলবে না। বললাম, পতাকা উত্তোলনে যেতে হবে, তুমি একটু বসো, যাবে না কিন্তু। প্রায় ছুটেই বেরিয়ে গেলাম। মনটা পড়ে রইল বাড়িতেই। লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে সত্যি যদি কিছু থাকে, তাহলে সেদিন আমার তাই হয়েছিল। তখন আমার বয়স 13 কি 14, আর রাহুলদা কম করে 24 কি 25 হবে। প্রেমের হিসেবে মেলে না। আমার 2-1জন বন্ধু তখন ছিচকে প্রেম করছে সমবয়সী বা 2-1 ক্লাস উঁচুতে পড়া দাদাদের সাথে। একটু উড়ু উড়ু ভাব, একসাথে ফুচকা খাওয়া, একসাথে সাইকেল নিয়ে ঘুরে আসা। লিনা তো বলতো ও নাকি চুমুও খেয়েছিল। আমরা কেউ বিশ্বাস করি না, লিনাটা যা গুলবাজ। মিতালি তো ভয় পেয়ে গিয়েছিল, লিনা যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে পরীক্ষা দেবে কি করে। বোঝো মজা, চুমু খেলে নাকি প্রেগনেন্ট হয়ে যায়। গাইয়া মেয়ে বলে সেদিন আমরা সবাই মিলে ওকে দাবড়ে দিয়েছিলাম। সেদিন কিন্তু প্রেমের কথা একবারও আমার মাথায় আসেনি, যদিও অস্বীকার করব না যে মনটা কিরকম যেন ফুরফুরে হয়ে গিয়েছিল। পতাকা উত্তোলনের পর এক ছুটে বাড়ি এসেছিলাম। দেখলাম রাহুলদা তখনও বসে রয়েছে। পরে একদিন জিজ্ঞেস করেছিলাম, তুমি কি সেদিন আমার অপেক্ষায় বসেছিলে? গম্ভীর মুখে বলল, কই না তো, যাব না কথা দিয়েছিলাম বলেই যাইনি। হয়তো কথাটা ঠিকই, অপেক্ষাটা আমিই করতাম, যেমন এখনো করছি, কালকেও করব। আচ্ছা, কাল তুমি কখন আসবে? তাড়াতাড়ি চলে এসো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কিরে ছুটকি, এখনো ঘুমোসনি? কাল তোর সারাদিন উপোস, মনে আছে তো?
এখন একটু ঘুমিয়ে নে। ঘুম এলে তো ঘুমোবো, চোখ বন্ধ করে পড়ে থাকলাম। বৌদি তাই দেখে গেল। বাইরে গিয়ে দিদিকে বলল, আজ কি আর ঘুম হয়? কাল রাজপুত্তুর আসবে, আর আজ কোন রাজকন্যা ঘুমোতে পারে? দিদি বলল, আমি তো বাবা দিব্যি ঘুমিয়েছিলাম। দিদিটা ওরকমই, সব সময় প্র্যাকটিক্যাল। প্রেম পীড়িত বড় একটা আসে না। রবিবার আর ছুটির দিন সকাল হলেই অপেক্ষায় থাকতাম কখন আসবে। যেদিন আসতো না সেদিন বই নাড়াচাড়াই হতো, পড়াশোনা আর কিছু হতো না। মা রেগে যেত। আমি বলতাম, অঙ্ক না মিললে কি করব? কি আর করবে, এখন দাগ দিয়ে রাখবে, কাল স্কুলের অঙ্ক টিচারকে দেখাবে। মাঝে মাঝে রাগও হতো খুব, কি এমন কাজ থাকে যে 2 ঘন্টার জন্য আসতে পারে না। মনে মনে আড়ি নিতাম। এই সব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। বৌদি ঘুম ভাঙালো, এই ছুরি ওঠ, তোর না আজ বিয়ে। আমি নাইটির ওপরে একটা গামছা গায়ে দিয়ে দাঁত ব্রাশ করতে করতে বাগানে পায়চারি করছিলাম। পাড়া দুটো ছেলে রাস্তা দিয়ে পেরিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলো, এ বাড়িতে কার বিয়ে? বললাম, দিব্যেন্দু স্যারের বোনের। ফাজিল ছেলেটা বলে গেল, স্যারের একটা বোন আছে, এতদিন জানতেই পেলাম না। মনে মনে বললাম, জেনেই বা কি লাভ হতো। দেওয়াল ঘড়িতে দেখলাম 8টা বেজে গেছে। আচ্ছা, রাহুল কখন আসবে? ও কি ট্রেনে করে আসবে না বাসে করে? ভাবলাম একবার বৌদিকে জিজ্ঞেস করি, কিন্তু জিজ্ঞেস করলে বৌদি আবার পেছনে লাগবে। থাক বাবা, বিয়ের এখন অনেক দেরি, লগ্ন তো সেই রাত 11টায়, তার আগে এলেই হবে। তাহলে কি ধুতি পাঞ্জাবি পরে আসবে? আমাকে বলেছিল জিন্স আর টি শার্ট পরে বিয়ে করবে। মা মোটেই রাজি হবে না, ওর খালি ভয় যদি ধুতি খুলে যায়। আমি বলেছিলাম, ও নিয়ে চিন্তা করো না, আমি ধুতি পরানোর এক্সপার্ট। এমন শক্ত করে ধুতি পরিয়ে দেব কিছুতেই খুলবে না। আমি রাহুলদাকে ধুতি পরাচ্ছি দৃশ্যটা কল্পনা করতেই আমার খুব হাসি পেয়ে গেল। কিন্তু এখন হাসা যাবে না, বৌদির সামনে তো একদমই না। এই যা, আবার রাহুলদা বলে ফেললাম, পুরনো অভ্যেস। সন্ধে হয়ে এসেছে, প্যান্ডেলের সব আলোগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাজনার লোকেরাও দুবার বাজনা বাজিয়ে দিল, কিন্তু বরের কোনো পাত্তা নেই। এই প্রথম দেখলাম দাদারও একটু ভয় ধরেছে। বর যদি না এসে পৌঁছায়। কেউ আমাকে কিছু বলছে না। বৌদি মাকে সামলাচ্ছে, দিদি সবাইকে সাহস যোগাচ্ছে। তোমরা শুধু শুধু চিন্তা করছো, আমি রাহুলকে জানি ও রাত 12টা হলেও এসে পৌঁছবে। বৌদি বুদ্ধি করে আমাকে পাশের কাকিমার বাড়িতে পাঠিয়ে দিল কনে সাজানোর জন্য। শহরের বিউটি পার্লার থেকে লোক এসেছিল, ওরা একবার এটা মাখায় তো ওটা লাগায়, কিন্তু আমার মন পড়ে আছে বাড়ির দিকে। সুমিতা, পারুল, সুলগ্না, সুমনা, বুলা, পুতুল সবাই আছে। ওরাও আশ্বাস দিচ্ছে, এই এলো বলে, তুই কোনো চিন্তা করিস না। বাড়ি থেকে একটা শঙ্খের আওয়াজ পেলাম, মনে হলো। কান খাড়া করে শুনলাম, না, অনেক দূরে কোথাও হবে। বর এলে তো বাজনা বাজবে, কোনো আওয়াজ নেই। বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না, সবাই অপেক্ষায়। রাত 9টায় কনে সাজানো শেষ করে ওরা আমাকে বাড়ি পৌঁছে দিল। বাড়িতে তখন থমথমে অবস্থা। মা শুয়ে পড়েছে, ব্লাড প্রেশার বেড়েছে। আমাকে ঠাকুর ঘরে বসিয়ে রাখা হলো। সারাদিন না খেয়ে আমারও শরীর দুর্বল, পারলে আমিও শুয়ে পড়ি। চোখটা লেগে এসেছিল। ঠিক তখনই খবর এলো, বড় বরযাত্রী সহ বাস এসে পৌঁছেছে। প্রচন্ড গরম দিনের শেষে বৃষ্টি এলে যেমন সবাই হাঁপ ছেড়ে বাঁচে, বর এসে পড়ায় সবার মধ্যে একটা নতুন প্রাণের সঞ্চার হলো। দাদা তার সাঙ্গপাঙ্গ নিয়ে বরযাত্রী দলকে সোজা প্যান্ডেলে নিয়ে গিয়ে খেতে বসিয়ে দিল। সারাদিন বাসে করে আসা কি কম ধকলের কথা? ওদের আপ্যায়নের জন্য দাদার অফিসের বন্ধুরা সব লেগে পড়েছে। এদিক ওদিক কাজে অকাজে লোকজন ছোটাছুটি করছে। বিয়ে বাড়ি জেগে উঠেছে। ততক্ষণে মাও উঠে বসেছে। এদিকে বিয়ের মণ্ডপে ভিড় বাড়তে শুরু করেছে। রাত যতই হোক, বিয়ে ও বর দেখতে এসেছে পাড়ার বৌদি, কাকিমা, ছোট বড় মেয়েরা। আমাকে পিঁড়িতে বসিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখি মহারাজ ড্যাব ড্যাব করে আমার দিকে চেয়ে আছেন, যেন আমাকে প্রথম দেখছে। আমিও সেই ফাঁকে একটু দেখে নিলাম ধুতি পাঞ্জাবি পরা আমার বরটাকে। সত্যি কথা বলতে কি, ধুতি পাঞ্জাবি পরে ওকে ভারী মিষ্টি লাগছিল দেখতে। ভোরবেলায় হাতে শাখা, সিঁথিতে সিঁদুর পরে রাহুলের হাত ধরে বাসে উঠলাম। অনেকদিন পরে মাকে একটু হাসতে দেখলাম। বৌদি বরং ভ্যা করে কেঁদে ফেললো। বলল, এই ছুটকি, খুব ভালো থাকিস, একদম মন খারাপ করবি না। দিদি বলল, মন খারাপ না কচু, ওর আবার কিসের মন খারাপ? রাহুলকে পেলে ওর আর কিছু চায় না। সত্যি কথা বলতে কি, আমার একটুও মন খারাপ করছিল না। রাহুলের হাত ধরে বাসে উঠলাম। বাসের সামনের দিকে 2খানা সিট আমাদের জন্য রাখা ছিল। পাশাপাশি বসলাম একেবারে ঘেঁষাঘেঁষি করে। কি ভালোই যে লাগছিল।
একবার সোফাতে রাহুলের পাশে বসেছিলাম বলে মা কি বকাই না বকেছিল। আজ আর বকার কেউ নেই। রাস্তায় যখন বনের ভেতর দিয়ে যাচ্ছিলাম, দেখলাম দুপাশে আগুন রঙা পলাশ ফুল ফুটে আছে। বসন্ত এসেছে, বনেরও উৎসব লেগেছে। পুরো রাস্তা শক্ত করে রাহুলের হাতটা ধরে রেখেছিলাম। আজ আমার অপেক্ষার শেষ। আমার 7 রাজার ধন মানিক আজ আমার হাতের মুঠোয়। রাহুলের কথা, সকাল 7টায় একটা ব্লু জিন্স আর আমার প্রিয় আমেরিকা থেকে কেনা সাদা টি শার্ট পরে বরযাত্রীদের সাথে বাসে উঠলাম। বিয়ে করতে তো নয়, যেন যুদ্ধ জয় করতে যাচ্ছি। কে যেন বলেছিল বাসে 12 ঘন্টার রাস্তা, তাও আবার বন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। সে রাস্তা দিয়ে আগে কখনো যাইনি। তা জীবনের অনেক রাস্তাই তো সেরকম। এর আগে তো বিয়েও করিনি। মনে বেশ একটা উৎফুল্ল ভাব ছিল। ছুটকির সাথে অনেকদিন পরে দেখা হবে, তার চেয়েও বড় কথা আর 24 ঘন্টা পরে এই বাসে করে ছুটকিকে আমাদের বাড়ি নিয়ে আসব নতুন সংসার পাততে। তখন আমরা একসাথে থাকলে আর কারো কিছু বলার থাকবে না। ছুটকি নিশ্চয়ই এখনো ঘুমোচ্ছে। ও সকালে একটু ঘুমোতে ভালোবাসে। তা বাড়ির লোক আজ ঘুমোতে দেবে কি? বিশেষ করে বৌদি। বৌদি বলবে, এই ছুটকি ওঠ, আজ না তোর বিয়ে। বৌদিটা যাওয়ার পেছনে লাগে, আবার ভালোবাসে খুব। গত 6-7 বছর ছুটকির ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। প্রথমে বাবা অকালে চলে গেলেন। বাপির সাথে আমার মোটে 2-3 বার দেখা হয়েছিল। ভারী ভালো মজার মানুষ ছিলেন। ছুটকির ওপরে চাপ পড়লো সবচেয়ে বেশি। বাড়ি ছোট, স্কুলে পড়ে, তাই আবার মেয়ে। আমাদের দেশে মেয়েরা যে কত অসহায় সেটা বুঝতে পারলাম। তখন থেকেও কিরকম ভাবে যেন আমাকে ভীষণ করে আপন করে নিল। আমিও চেষ্টা করছিলাম বাপির অবর্তমানে যেন ওর পড়াশোনার কোনো ক্ষতি না হয়। ছুটকি খুব বুদ্ধিমান মেয়ে। ওর শুধুমাত্র দরকার ছিল কোথাও আটকে গেলে একটু দেখিয়ে দেওয়ার, আর তার চেয়েও বেশি দরকার ছিল একটু সাহস জোগানোর। কেন জানি না, আমার মনে হয়েছিল আমারও একটা দায়িত্ব আছে। আমার মনে হয়েছিল মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত ওর পাশে দাঁড়ানো খুব দরকার। আমাকে ও শুধু যে শ্রদ্ধা করতো তাই না, আমাকেও মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিল। ওর হয়তো মনে হয়েছিল আমি কোনোদিন ওর ক্ষতি করব না। বিয়ে করতে আসার আগে পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে আমার লেখা একটা অর্ধ সমাপ্ত কবিতা পেলাম। কবিতার নাম নেই, দিন তারিখও লেখা ছিল না। পড়তে গিয়ে থমকে গেলাম। কত স্মৃতি ভেসে এলো। প্রথম দেখাটা ছিল নেহাতি আকস্মিক। গেটের বাইরে আমি, লাল পাড় সাদা শাড়িতে, স্বাধীনতা দিবসের সকালে। গেট খুলতে খুলতে একগাল হেসে বলেছিল, ভেতরে বসো। যাবে না কিন্তু? ফিরবো এক্ষুনি। অনুরোধের সাজে সে ছিল আদেশ। অনুমান হয় সেদিনই ভালোবাসার শুরু। লাভ অ্যাট ফার্স্ট সাইট? না না, মোটেই না। শাড়ি পরা ছুটকিকে অনেক লম্বা লাগলে ও তখন নেহাতি বাচ্চা। ছুটকিকে কবে ভালোবাসতে শুরু করেছিলাম সেটা আমার এখনো অজানা। দিনক্ষণ লগ্ন দেখে বিয়ের দিন ঠিক করা যায়। হয়তো সেজন্যই লোকে বিবাহ বার্ষিকী বানাতে পারে। ভালোবাসা আসে অজান্তে। ঠিক কখন তার শুরু কেউ বলতে পারে না। বসন্তের বাতাসের মতো, ফুল ফোটার মতো। বিয়ের একটা ন্যূনতম বয়স আছে। ভালো লাগার জন্য কোনো ন্যূনতম বয়স লাগে না। ওকে ভালো লেগেছিল প্রথম দর্শনের দিনই, সেটা অস্বীকার করতে পারি না। এরকম একটা ঝকঝকে প্রাণবন্ত মেয়েকে কার না ভালো লাগে। তবে সেটা যে এতদূর গড়াবে সেটা সেদিন ভাবতে পারিনি। রাস্তায় 12টা ঘন্টা মজা করে কোথা দিয়ে কেটে গেল কিছুই বুঝতে পারিনি। টনক নড়ল যখন রাস্তায় ঘন অন্ধকার নেমে এলো। স্ট্রিট লাইট নেই বললেই চলে। বুঝতে পারছিলাম শহরের কাছাকাছি চলে এসেছি, কিন্তু পরের 10-20 মাইল কিভাবে যেতে হবে কিছুই বুঝতে পারছিলাম না। আমি এর আগে 2-1 বার ওর দাদার বাসায় গিয়েছিলাম, কিন্তু সে তো দিনের বেলায়। নার্ভাস হয়ে বারবার ঘড়ি দেখছি। রাত 9টা বেজে গেছে। ছুটকি নিশ্চয়ই খুব নার্ভাস হয়ে পড়বে। ছুটকি না হোক, ওর মা তো হবেই। আমাদের বোধহয় আর 2 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোনো উচিত ছিল। সেসব এখন ভেবে লাভ নেই। রাস্তায় যে 2-4টে লোক পাওয়া গেল, তাদের জিজ্ঞেস করে করে শেষ পর্যন্ত আমরা রাত 10টায় বিয়ে বাড়ি পৌঁছলাম। নেমেই ইচ্ছে করছিল ছুটে গিয়ে বিয়ের বেনারসিতে ছুটকিকে কেমন লাগছিল দেখে আসতে, কিন্তু সে গুড়ে বালি। বিয়ের মণ্ডপ যাবার আগে অনেক নিয়ম। জিন্স টি শার্ট ছেড়ে ধুতি পাঞ্জাবি পরানো হলো। তারপর বাঁশি বাজনা বাজিয়ে বিয়ে মণ্ডপে নিয়ে যাওয়া হলো প্রসেশন করে। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছিল। দুপক্ষের পুরোহিতরাও চাইছিলেন তাড়াতাড়ি কাজটা মিটিয়ে ফেলতে। ছুটকিকে লাল বেনারসি পরে অনন্য সাধারণ লাগছিল। অনেকদিন পরে দেখলাম এই কমাসে যেন ও আরো খানিকটা বড় হয়েছে। বিয়ের মন্ত্র যে যা পারল পড়ল, যা যা করতে বলা হলো করলাম। শেষে এক ঝুড়ি ভালোবাসা দিয়ে মাথা ভর্তি সিঁদুর পরিয়ে সব অনিশ্চয়তার ইতি করলাম। ছুটকি এখন আমার।
ফেরার পথে পুরো 12 ঘন্টা শক্ত করে আমার হাত ধরে বসেছিল। বাসের মধ্যে বেশি কিছু কথা বলা যাচ্ছিল না, শুধু বলল, আজ আমার অপেক্ষার শেষ, আজ আর কথা বলার, দেখা করার, পাশে বসার জন্য পারমিশন লাগবে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।